একটা কথা হচ্ছে এটা বিপ্লব না গণ অভ্যুত্থান। আমাদের এগুলো নিয়ে আমাদের তো ফ্যাসিনেশনের কোনো কিছুর অভাব থাকে না। জাতি হিসেবে আমরা খুবই হুজুগে, সেটার যেরকম সুবিধাও আছে বিপদও আছে। এটা অ্যাবসোলিউটলি একটা গণ অভ্যুত্থান, এই বিষয়ে কারো কোনো কনফিউশন থাকার দরকার নেই। এটা কোনোভাবেই বিপ্লব না, এবং গণ অভ্যুত্থান কোনো 36 দিনের আন্দোলনের ফসল না। এইটা আমি 17 তারিখে, আপনারা অনেকে দেখেছেন, আল জাজিরাতে আমি একটা কমেন্টারি করেছি 17 তারিখে। ইট ওয়াজ ভেরি আর্লি টু কমেন্ট যে 15 বছরের তখনও পর্যন্ত সরকার মনে করতেছিল যে এটা একটা কোটার আন্দোলন, দাবি দেওয়ার আন্দোলন, সো আমরা এটা ট্যাকটিক্যালি ম্যানেজ করে ফেলবো। তখন আমি যে কথাটা বলছিলাম যে এটা 15 বছরের যে বিক্ষোভ, ভোটাধিকার বঞ্চনা এবং আওয়ামী ফ্যাসি রেজিমের বিরুদ্ধে জনগণের আউটবাস্ট করার একটা সুযোগ, একটা উইন্ডো, সো এটা আর কোটা আন্দোলনের মধ্যে নেই। 17 তারিখে আমি বলেছিলাম। তো ফলে এইটা ঠিক 36 দিনের মুভমেন্টের মধ্য দিয়ে এই জায়গায় গেছে তা না, এটা বেসিক্যালি পুরা রেজিমেরই আপনারা ধরেন যে মধ্য দিয়ে এটা তৈরি হইতেছিল। এবং হাসিনার পতন আসলে 5 তারিখে হয় নাই। হাসিনার পতন হয়েছে, আমি এটা লিখেছি বারবার, বলেছি বারবার, কলামও লিখেছি। এই যে জোর করে সে আমি তুমি ডামি একটা ইলেকশন করলো এবং সমস্ত স্টেক হোল্ডারদের সাথে বেয়াদবি করে, এবং আওয়ামী এই চাটুকার বুদ্ধিজীবীরা যখন বলল যে হেরে গেল বাইডেন, জিতে গেল শেখ হাসিনা, এরকম কলামও কেউ কেউ ছাপছে, এবং সকল মেনস্ট্রিম পত্রিকাগুলোতে এই কলামগুলো তারা ছাপছে, হয়তো তারা প্রেশারে ছাপতে বাধ্য হয়েছে। তো ফলে 7 তারিখের ইলেকশনটা সে যখন করলো তখনই সে আসলে হেরে গেছে, তখনই সে ক্ষমতার দৌড় থেকে ছিটকে গেছে। এটার কনসিকুয়েন্সটা হয়তো কিভাবে হবে সেটা হয়তো বুঝতে সময় লাগছে আমাদের, বা হয়েছে, কিন্তু ওইটা ছিল তার জন্য আসলে রেড লাইন ক্রস করা, ফার্স্ট রেড লাইন ক্রস করা। তো ফলে এইটা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে, অভ্যুত্থানে ডেফিনেটলি, এটার আমি আগেই বলছি, হাসিনার আমলে অনেক ধরনের আন্দোলনের প্রচেষ্টা নেওয়া হয়েছে, সবগুলো আন্দোলন সে দমন করতে সক্ষম হয়েছে। কেন? আন্দোলনের নেতৃত্বকে সে ব্রুটালি লোকেট করে দমন করতে পারছে, ফলে আন্দোলন হয়েছে। ইভেন বিরোধী দলের বিভিন্ন সেক্টরের বিরোধী দল, শুধু বিএনপি না, যারাই যেভাবে আন্দোলন করার চেষ্টা করছে, এই যে গুম, আমি আজকেও গুমের কাভার করতেছিলাম, মায়ের ডাকের অনুষ্ঠান, গুমে ম্যাক্সিমাম গুম মানে প্রধান টার্গেট হলো যারা রুট লেভেলের শক্তিশালী রাজনৈতিক নেতাকর্মী, যাদের জমায়েত করার, জনগণকে মাঠে নামানোর ক্যাপাসিটি বেশি ছিল। বড় নেতা গুম হয়েছে খুব কম, একটা দুইটা, কিন্তু এমন ইউনিয়ন লেভেলের নেতা তাকে গুম করা হয়েছে। অ্যান্ড ইউনিয়নের লেভেলের নেতাকে গুম করে কী ফায়দা হাসিল হবে এটা হয়তো আমাদের বুঝতে একটু সময় লাগবে, কিন্তু দেখা যাচ্ছে যখন আমরা স্টাডি করলাম তার প্রোফাইল, যারা গুমের শিকার হয়েছেন, দেখা গেলো যার মাঠে মোবিলাইজ করার ক্যাপাসিটি বেশি ছিল তাকে ইমিডিয়েট গুম করা হয়েছে, তাকে আগে গুম করা হয়েছে। ফলে এই রেজিমের বিরুদ্ধে কোনো কিছুকেই, যা কিছুকে তারা থ্রেট মনে করতো, সেটা ইমিডিয়েট রিমুভ করা ছিল তাদের একটা প্রধান কনসার্ন। সেই দিক থেকে এই আন্দোলন যেভাবে ধরেন আপনার মানে পরিচালিত হয়েছে, তার একটা মাস্টারই হলো এর কোনো সেন্টার ছিল না, এর সাবজেক্ট, এর কোনো নেতা খুঁজে পাওয়া যায় না। আমার ধারণা হাসিনার সোকল্ড আপনার এজেন্সিগুলো গলদঘর্ম হয়ে গেছিল যে আসলে এটা কোনটা ধরলে, কোন পাইপলাইন বন্ধ করলে আন্দোলন বন্ধ, কলকাঠি কোত্থেকে না, এটা বুঝতেই আন্দোলন এটা গণ আন্দোলনের পরিণত হয়ে গেছে। ফলে এর যে প্লুরাল সাবজেক্টিভিটি, এটাকে অ্যাকনোলেজ করতে হবে। ফলে এটা হলো রিয়েলি গণ অভ্যুত্থান। আর বিপ্লব কেন না? বিপ্লব হইলে যেটা হয়তো পরবর্তী যে সরকারটা গঠন হইতে দেখলাম আমরা, সেইটা বিদ্যমান যে কাঠামো, ক্ষমতা কাঠামো, তার আলোকেই গঠিত হয়েছে, অভ্যুত্থানের চেতনা নিয়ে গঠিত হয়েছে। কিন্তু বিপ্লবী সরকার হইলে হয়তো কি সেনাবাহিনী, সংবিধান, জুডিশিয়ারি, আপনার ব্যুরোক্রেসি, সব কিছুর উপর বিপ্লবী কমিউনিটির বা বিপ্লব যারা করেন তাদের কন্ট্রোল থাকে। আমরা এই গুরুত্বপূর্ণ পাওয়ারফুল ইনস্টিটিউটগুলোর উপর তাদের কন্ট্রোলটা দেখি নেই, বা এখনও দেখা যাচ্ছে না। ফলে ক্ষমতার পর এক ধরনের টেনশনও, হয়তো সামি ভাই এটা আরও ভালো বলবেন, হ্যাঁ, এক ধরনের টেনশন, টানাপোড়েন কিন্তু অলরেডি দেখা যাচ্ছে নানা আপনার ধরেন যে ব্যক্তিদের মধ্যে বা নানা গ্রুপের মধ্যে, সেই কারণে ছাত্ররা মাঠেও আছে। তো ফলে এটা একটা অভ্যুত্থান। এবং অভ্যুত্থানের ক্ষেত্রে আরেকটা কথা যেটা বারবার বলা হচ্ছে, প্রতি বিপ্লব। এখানে প্রতি বিপ্লব শব্দটা ব্যবহার করা আমি মনে করি ঠিক হচ্ছে না। আমাদের ব্যবহার করতে হবে এই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য যারা কাউন্টার করতে চায়, তারা প্রতি গণহত্যা আবার শুরু করতে চায়। প্রতি বিপ্লব অনেক সময় পজিটিভও হইতে পারে, যে এই বিপ্লবটা ইনকমপ্লিট হয়েছে, ওকে তাহলে আবার একটা প্রতি বিপ্লব করে এটাকে আরও কমপ্লিট করি। আর ফার্স্ট অফ অল আগে যেটা বললাম, এটা কোনো বিপ্লবই না, এটা গণ অভ্যুত্থান। ফলে এই দিক থেকে এই যে প্রতি গণহত্যার সুযোগ এই ঘাতক, এই গণহত্যাকারীরা যাতে না পায়, সেই জন্য এই বিপ্লবের যে এই যে অভ্যুত্থানের স্পিড, এই স্পিডটাকে আমরা কতটা কালচারাইজেশন করতে পারি, ম্যান টু ম্যান, ডোর টু ডোর কতটা আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তার উপর গুরুত্ব দেওয়া দরকার। আমি আসবো আবার আপনার কাছে। মিস্টার জুলকারনাইন স্যার, সামি, পুরো
শেখ হাসিনা শাসন আমলে আমি বলবো প্রতি দিনও নয়, প্রতি মুহূর্তেই আপনি অত্যন্ত সজাগ ছিলেন, সরব ছিলেন, সতর্ক ছিলেন। সতর্ক এই অর্থে বলছি যে আপনার কোনো ইনফরমেশন আমি দেখিনি যে এটা ভুল প্রমাণিত হয়েছে। সব মিলিয়ে এই যে তার এই পুরো এত বছরে তাকে নড়ানো গেল না এবং শেষ মুহূর্তে বোঝাই যায়নি যে এই আন্দোলনের মধ্যে দিয়ে তিনি সরে যাবেন। কেউ কেউ হয়তো বলেছেন যে তিনি তার সময় শেষ এবং যে কোনো সময় তিনি পড়ে যাবেন, কিন্তু এই আন্দোলন শুরু থেকে একদম বোঝা যায়নি। এবং আন্দোলনটা আসলে কে শুরু করলো, কিভাবে শুরু হলো, কেন শুরু হলো, সেটা নিয়েও নানা রকমের কনফিউশন ছিল। এটা কি ওই সময় যেহেতু করাপশনের অনেক ইস্যু ছিল, সেটাকে ডাইভার্ট করার জন্য এটা শুরু হলো কি না, এবং যেটা মিস্টার রনি বলছিলেন যে এর মধ্যে অনেক নেতা, কে নেতা বোঝাই যায়নি, সেটা এটা সাফল্যের একটা দিক। সো আপনার অ্যানালাইসিসটা আমি একটু শুনতে চাই যে এই 36 দিন এবং তার পেছনে যদি আপনি কিছু আলোচনায় আনতে চান, কারণ হঠাৎ করে 36 দিনই তো আর সব কিছু হয়নি, ইতিহাসটা পেছনও আছে, সেটা আমরা অনেক সময় হয়তো আলোচনায় আনতে চাই না। আমি তো আপনার কাছ থেকে শুনতে চাই। জি, সালাম জিলুর ভাই, সালাম আলাইকুম রনি ভাই। আমাকে আমাকে এখানে ইনভাইট করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা বুঝতে পারতেছি যে এটা একটা নতুন বাংলাদেশ, কারণ এতদিন আমার তৃতীয় মাত্রায় পার্টিসিপেট করার সুযোগ হয় নাই। আমি জানি জিলুর ভাই অনেক লিমিটেশনের মধ্যেও প্রোগ্রাম কন্টিনিউ করে গেছেন, এবং আমার মতো অনেকেই যারা সাংবাদিকতা যুক্ত হয়েছেন, আমাদের অনেকেই ওনাকে ফ্রন্ট রানার হিসেবে কনসিডার করেন। সো আমি জিলুর ভাইয়ের সাথে আমার যখনই কথা হয়েছে আমি ওনাকে সবসময় বলেছি দ্যাট উই ডু লুক আপ টু হিম, and thank you for continuing. থ্যাংক ইউ। বাট আমি 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 শুরুতেই বলেছি যেমনটা, আমি আপনার দ্বারা যথেষ্ট পরিমাণে ইন্সপায়ার্ড, যদি আপনি আমার অনেক ছোট, বাট আই এম ইন্সপায়ার্ড। না না, যেটা যেটা এখন ভাই আসলে যেটা হয়েছে দর্শকদের বলছি এবং সবাইকে, আমার মনে হয় কিছু বিষয় আসলে একটু পরিষ্কার করে যদি তুলে ধরা যায়। এই 36 দিন আসলে এই আন্দোলনটা বয়েল হয়েছে। আমার মনে হয় এটা একটা বয়েলিং পয়েন্টে চলে এসেছিল, কারণ আপনি যদি দেখেন, আমরা যদি পেছন দিকে ফিরে তাকাই, বাংলাদেশে এমন এমন সব ঘটনা ঘটেছে যে সমস্ত ঘটনায় আমরা কখনো দেখিনি যে কোনো ব্যক্তিকে বিচারের মুখোমুখি করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে। আপনি যদি 2009 সালের বিডিআর বিদ্রোহ বলেন, আপনি যদি এরপরে তাজরিন গার্মেন্টসে আগুনে পড়ে যাওয়া 150 থেকে 200 গার্মেন্টস শ্রমিক বলেন, আপনি যদি রানা প্লাজার বিধ্বস্ত হয়ে পড়ে যাওয়ার পরে প্রায় 2000 গার্মেন্টস কর্মী যারা মারা গিয়েছেন তাদের কথা বলেন, অসংখ্য স্টিমার দুর্ঘটনা হয়েছে, লঞ্চ ডুবি হয়েছে, অসংখ্য এরকম অনেক ঘটনা ঘটেছে, সড়ক দুর্ঘটনা হয়েছে, আগুনে মানুষজন পুরো কয়লা হয়ে গেছে, বারবার হয়েছে। কোথাও কখনো কোনো অ্যাকাউন্টেবিলিটি হয় নাই। কোথাও আপনি দেখেন নাই যে কাউকে গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ, গ্রেফতার হয়তো করা হয়েছে, দেখা গেছে যে ওই লোক সরকার দলীয় লোক এবং একটা সুন্দর দিন বুঝে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে দেখা গেছে যে ওই লোক আবার এলাকা থেকে পলিটিক্স করতেছে। আমাদের ইলেকশন গুলোর দিকে যদি আপনি তাকান, 3টে ইলেকশন হয়েছে, 2014, 2018, 2023, এবং কোনো ইলেকশনে কোনো প্রধান রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই। সাধারণ জনগণ তাদের ভোট দিতে পারে নাই। সাধারণ লোকজন ভয় ভীত সন্ত্রস্তের মাধ্যমে দিন পার করেছে। প্রত্যেকটা ইনস্টিটিউশন, আপনি সামরিক বাহিনী বলেন, পুলিশ বলেন, অন্যান্য যে নিরাপত্তা এজেন্সিগুলো আছে, সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে অযোগ্য ব্যক্তিদেরকে তুলে তুলে এনে প্রমোট করা হয়েছে। তাদেরকে এমন সব জায়গাতে বসানো হয়েছে যেখানে বসার যোগ্যতাই তাদের নাই। এটা তো লাইক জেরেন আজিজ তো জাস্ট মাত্র একটা উদাহরণ, এরকম আরো বহু জায়গা আছে যেখানে অযোগ্য ব্যক্তিতে পূর্ণ করা হয়েছে, যোগ্য ব্যক্তিরা পেছনের দিকে পড়েছিলেন। আর যে সাফোকেশন হয়েছে, মানুষের রাইট সাফোকেশন, আমরা যারা জার্নালিস্ট, আমার যারা জার্নালিস্ট কলিগ আছেন বাংলাদেশে, তারা লিখতে পারতেন না মুক্ত হবে, একটা টেলিভিশন চ্যানেল প্রপারলি একটা নিউজ করতে পারতো না। সরকার থেকে যা বলা হতো সেই নিউজই তাদেরকে করতে হতো, এবং তাদেরকে দমানোর জন্য বাংলাদেশের সামরিক গোয়েন্দা মহাপরিদপ্তরের একটা উইং আছে, পিআরএমসি থেকে তাদেরকে কন্টিনিউয়াসলি মনিটরিং মাঝখানে রাখা হতো যে কে কখন সরকারের বিরুদ্ধে যে এরকম কোন রকম নিউজ করেছে। তো আপনি আবার এছাড়া তো মানুষের ভয়েস সাপ্রেস করার জন্য ড্রাকোনিয়ান সিকিউরিটি ল ছিল, ডিজিটাল সিকিউরিটি ল ছিল, যে লতে আমার বিরুদ্ধে মামলা হয়েছে। আমার বন্ধু মোশতাক ভাইকে জেলখানায় রাখা হয়েছিল, উনি মারা গেছেন জেলখানায় দুঃখজনক ভাবে। আমার আরেক কলিগ কিশোর ভাই, উনি তো ওনাকে দেশ ছাড়তে হয়েছে, উনি প্রচন্ড অসুস্থ হয়ে গিয়েছিলেন নির্যাতন ফেস করতে করতে। তো এটা এত কিছু বলছি কারণ এই সবকিছুই কিন্তু ইনগ্রেডিয়েন্ট, এই সবকিছুই কিন্তু আপনার বারুদ হিসেবে জমা হয়েছে। আপনারা যা দেখেছেন 36 দিনে, এগুলো আস্তে 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 করে এগুলো সব বয়েল করেছে।
তো আপনি যদি মনে করে থাকেন যে আপনি একটা দেশের এতগুলো জনগোষ্ঠী, এত বৃহৎ একটা জনগোষ্ঠীকে এভাবে দমন পীড়ন করতে 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 একেবারে তাদের পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে, তখন কি তারা একটু চেষ্টা করবে না নিজেকে রক্ষা করার জন্য? চেষ্টা তো অবশ্যই করবে। এবং তখন আপনি তো দমন পীড়ন করেছেন, তার উপর তখন আপনি ব্রুটাল ফোর্স অ্যাপ্লাই করলেন, মানুষকে হত্যা করলেন পাখির মতো করে, টার্গেট করে করে স্নাইপার গান দিয়ে।